নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে এই চ্যানেলে স্বাগতম জানাই। আজকে যে বড় খবর আসছে কাতারের প্রধানমন্ত্রী ও ট্রাম্পের বৈঠক নিয়ে। বন্ধুরা, যখন আপনারা এই ভিডিওটি শুনছেন তখন হয়তো সেই বৈঠক ইতিমধ্যে হয়ে গেছে। বলা হচ্ছে কাতারের প্রধানমন্ত্রী ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করবেন, আপনি কি নীতিনাদুর পাশে নাকি গোটা বিশ্বের সঙ্গে। কারণ এ কথা এখন পরিষ্কার, মুখে মুখে হলেও পৃথিবীর অধিকাংশ দেশ কাতারের পাশে দাঁড়িয়েছে এবং ইসরায়েলের বিরোধিতা করছে। প্রথমেই বলি, নিউ ইয়র্ক ডিক্লারেশন নামে একটি প্রস্তাব আজই পাশ হয়ে যাবে। ভিডিওটি তৈরি করার সময়ও খবর পুরোপুরি আসেনি, তবে ফলাফল অনুমান করা যাচ্ছে। এই প্রস্তাবে সৌদি আরব ও ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সামনে এনেছে। বলা হচ্ছে 22 তারিখের মধ্যে জাতিসংঘে পূর্ণাঙ্গভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা হবে। আর এই প্রস্তাবের বিশেষ দিক হলো এখানে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখই করা হয়নি। বলা হচ্ছে দোহায় যে হামলা হয়েছে তা নিন্দনীয় এবং একই সাথে বলা হয়েছে 7ই অক্টোবরের হামলাও নিন্দনীয়। এর মধ্যে কূটনৈতিক ধূর্ততা আছে। মানে ট্রাম্পের শর্ত ছিল ইসরায়েলের নাম বাদ দাও, তাহলেই সমর্থন দেব। অবশেষে আমেরিকায় তা রাজি হয়েছে। এর মানে 22 তারিখের বড় ভোটে তারা ভোট বা ভেটো দিতে পারবে না। মানে বুঝতে পারছো তো, যে ট্রাম্প কিন্তু প্রতিবার কিন্তু ভেটো দেয়, কিন্তু এবার ভেটো দিতে পারবে না। আর এই চুক্তি কিন্তু হয়েছে। আর এটা যদি ঘটে তাহলে ফিলিস্তিন রাষ্ট্রের যে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিশাল সাফল্য আসবে। সেটা কিন্তু একটা মানে চমৎকার একটা বিষয়। কারণ রাশিয়া, ফ্রান্স, চীন সবাই আগেই পক্ষে অবস্থান নিয়েছে। কেউ সেখানে ভেটোর মানে প্রশ্নই আসে না যে তারা ভেটো দিবে, তারা মত বদলাবে। আর ইসরায়েলের দমনেই রাশিয়া, চীন, ফ্রান্স এইসব দেশকে মানানোর যে এই প্রস্তাবকে ভেটো দাও, এটা কিন্তু একমাত্র রাস্তা আছে আমেরিকা। আমেরিকা ছাড়া এসব কোনো দেশের এসব দেশকে মানানো দমনে ইসরায়েলের। আর এখন দেখার বিষয়, আর এখন কাতারকে ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। সৌদি আরব সহ সব আরব দেশ নিজেদের সবাই বসছে। বলা হচ্ছে যদি এই প্রস্তাব বাতিল হয় বা ভিন্ন পথে যায় তবে তারা আব্রাহাম অ্যাকর্ড থেকে সরে আসবে। মানে বুঝতে পারছো বন্ধুরা, আব্রাহাম অ্যাকর্ড বলে একটা অ্যাকর্ড আছে, সেই অ্যাকর্ড থেকে তারা সরে আসবে যদি এবার যায়, সেটা কিন্তু 22 তারিখে আসবে। বন্ধুরা, ইউএ ইতিমধ্যে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক শেষ করার ঘোষণাও দিয়ে দিয়েছে। এটা অনেক বড় ঘটনা, কারণ এতদিন তারা প্রকাশ্যে ইসরায়েলপন্থী ছিল। আমি কিন্তু বারবার এই ইউএকে কিন্তু অর্থাৎ সৌদি আরবকে কিন্তু কটাক্ষ করেছি, বিভিন্ন ভিডিওতে কটাক্ষ করেছি যে তারা সবসময় মুখের মধ্যে তালা বেঁধে রাখতো, সবসময় তালা লাগিয়ে রাখতো, একটা কথা বলতো না ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু এখন যেটা আপডেট আসছে, সেই আপডেটে কিন্তু স্পষ্টভাবে কিন্তু তারা বলছে যে ইসরায়েলের সাথে কূটনীতিক যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা কিন্তু শেষ করা কিন্তু সময় এসে গেছে। এদিকে বন্ধুরা, খবর আসছে যে কাতারের চাপের মুখে ইইউ তাদের তেল আবিবের এমবিসি বন্ধ করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে। এটা ইসরায়েলের কূটনৈতিক অবস্থাকেও নাজুক করে তুলবে। কারণ ইসরায়েল সবসময়ই সবাইকে দেখাতো যে আমরা যতই গাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে যতই আমরা বর্ষণ করি বা যেটাই যুদ্ধ চলছে, আর সেই অনুযায়ী কিন্তু আমরা মিডল ইস্টের সাথে ভালো সম্পর্ক আছে। শুধু একটু ইরানের সাথে আমাদের একটু দ্বন্দ্ব আছে, বাকি সব মিডল ইস্ট কান্ট্রির সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। এটা কিন্তু ইসরায়েল সবসময় দেখাতো যে দেখো তারা আমাদের সবসময় পাশে আছে। কিন্তু এখন যেটা পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতি কিন্তু পুরোটা কিন্তু ঘুরিয়ে আসছে। ইসরায়েল যেটা ভাবতেও পারছে না, সৌদি আরব এখন এইভাবে সামনে নেমে আসছে। আর ইসরায়েল সবসময় ভাবতো যে আমেরিকা থাকলে সবকিছু সম্ভব। কারণ আমেরিকা সবসময় ইসরায়েলের লক্ষ্য ছিল যে আমেরিকা সবসময় চাপ প্রয়োগ করবে, সৌদি আরবকে চাপ দেবে, কাতারকে চাপ দেবে যে তোমরা কোনো অ্যাকশন নেবে না, ইরানকে চাপ দেবে। কিন্তু ইরানকে কখনো এরকম মাটিতে বসাতে পারেনি বা এরকম বসিয়ে হাত নাড়তে পারেনি মাথার উপরে যে তোমরা এরকম করবে না। মানে পায়ের মধ্যে কখনো ইরান বসেনি আমেরিকার প্রেসিডেন্টের। তো সেখানে ইরানে কোনো প্রশ্নই আসে না, তাই ইরানের উপরে এত স্যাংশন। তো এই সৌদি আরব, কাতার এসব দেশ কিন্তু এই স্যাংশনের ভয়ে কিন্তু এতদিন এভাবে চুপ ছিল। আর এটা কিন্তু বর্তমানে যে আপডেট আসছে সেটা কিন্তু একটা অনেক বড় আপডেট। আমি চাই এরকম কিন্তু বড় বড় আপডেট বা বড় বড় যেন পদক্ষেপ নেক ইসরায়েলের বিরুদ্ধে, তাহলে কিন্তু এই যুদ্ধটা সমাপ্তির কিন্তু একটা দিকে যেতে পারে। বুঝতে আরেকটি ভয়াবহ তথ্য দিয়েছে ইসরায়েলের প্রাক্তন সেনাপ্রধান হালেভি। তার আগে আপনাদেরকে বলে দিই, আমি যতগুলি নিউজ বলছি সবগুলি নিউজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা গিয়ে সরাসরি সেখান থেকে চেক করবেন, সবগুলি তথ্য চেক করবেন, সেই আর্টিকেলগুলি পড়বেন।
এটা আমার একটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা গিয়ে সেগুলো পড়বেন। আমি এখন আপনাদেরকে সবগুলো নিউজ এক এক করে বলে দিচ্ছি, ঠিক আছে? আপনারা গিয়ে সেই নিউজগুলি পড়বেন। বন্ধুরা, সেই ইসরায়েলের প্রাক্তন সেনাপ্রধান হারিবি তিনি বলেছেন যে গাজার 10% জনগোষ্ঠী হয় নিহত হয়েছে অথবা আহত। মানে ইসরায়েলেরই প্রাক্তন যে সেনাপ্রধান, সেই সেনাপ্রধান ঘোষণা মানে সরাসরি বলেছেন যে গাজার মধ্যে 10%, মানে ভাবতে পারছো একটা দেশের জনগণের 10% হয় নিহত অথবা আহত। আবার সেটা ইসরায়েলেরই কোনো সেনাপ্রধান বলছেন। মানে বুঝতে পারছো, সেটা যদি অন্য কেউ বলতেন, বাইরের দেশের বা কেউ যদি বলতেন, তাহলে সেই সংখ্যাটা অভূতপূর্বভাবে কিন্তু বেড়ে থাকতো বা বেশি হতো। সেখানে ইসরায়েল স্বীকারই করছেন 10% হাওয়া করে দিয়েছে। মানে এটা একটা, বুঝতে পারছেন ব্যাপারটা। আর এই সংখ্যা 2 লাখের বেশি। ভাবুন একবার কি ভয়াবহ গণহত্যা চলছে গাজার ভেতরে। এটা গণহত্যা বললেও কিন্তু একটা ভুল হয়, এর বাইরেও যদি কিছু থাকে, এর বিশাল যদি কিছু থাকে, তাহলে সেটাই ঘটাচ্ছে বর্তমানে ইসরায়েল। আর আমরা এইসব ভিডিও বানাই, এইসব ভিডিও কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু স্ট্রাইক করা হয়, ইউটিউবের তরফ থেকে তোমার ডিমনিটাইজ করা হয় চ্যানেলকে, বিভিন্ন স্টেপ নেওয়া হয়, তারপর আমরা এইসব ভিডিও বানাই। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর একটা কমেন্ট জানাতে বলবেন না। সেটা হোক গাজার সাপোর্টে, হোক আপনাদের মতামত, আপনারা কিন্তু জানাবেন কমেন্টে। তাহলে চলুন এবার টপিকে আসি। বন্ধুরা, এদিকে মিশরও জানিয়েছে তারা জাতিসংঘের যে নিউ ইয়র্ক ডিক্লারেশনকে স্বাগত জানাচ্ছে। তাদের মতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এটি কিন্তু একটা বড় পদক্ষেপ। আর একই সাথে হামাসের নেতা ওসামা হামদান আল জাজিরাকে বলেছেন যে দোহায় তাদের নেতৃত্বকে যেভাবে লক্ষ্য করা হয়েছে সেটা সরাসরি ট্রাম্পের কূটনৈতিক নীতির ওপরই আঘাত। আর এখন প্রশ্ন হলো, ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রী বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসবে? বিশ্ব কিন্তু সেটার অপেক্ষায় আসছে। বন্ধুরা, ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রীর যে বৈঠক এখনো পুরোপুরি শেষ হয়নি, ঠিক আছে? এবার তবে স্পষ্ট ধারণা যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো কাতার চায় যে আমেরিকা স্পষ্টভাবে জানাক তারা ইসরায়েলের পক্ষে নাকি বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গে। আর এই বৈঠকের ফলাফল মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীরভাবে প্রভাব ফেলতে চলেছে। এটা কিন্তু বর্তমানে যেটা আভাস পাওয়া যাচ্ছে সেটা কিন্তু এটা। আর এদিকে মার্কো রুবিও ঘোষণা করেছে যে তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সফরে যাবেন আবার। আর উদ্দেশ্য যে গাজায় যুদ্ধ পরিস্থিতি এবং কূটনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা। এই সফরকে অনেকেই নতুন কূটনৈতিক চাপ হিসাবেও দেখছেন। গাজার ভেতরে ভয়াবহ পরিস্থিতি অব্যাহত। মাত্র 24 ঘন্টায় 48 জন নিহত, 200-রও বেশি আহত হয়েছে। দুজনকে মাটির নিচ থেকে টেনে বের করা হয়েছে। মানে একটা একটা বিশাল একটা অবস্থা সেখানে। আপনারা ভিডিওগুলো আমি প্লেও করতে পারছি না, কোনো রিপোর্ট আমি কিচ্ছু দেখাতে পারছি না, কিন্তু আপনারা ডেসক্রিপশনে থাকবে, আপনারা গিয়ে সেখানে চেক করবেন। হাসপাতালগুলো ভরে যাচ্ছে আহত শিশু, নারী ও বৃদ্ধে। মানবাধিকার সংস্থাগুলো একে ভয়াবহ যুদ্ধাপরাধও বলেছে ইতিমধ্যেই। হামাস, এদিকে বন্ধুরা, হামাসের যে ফাইটাররা জানিয়েছে যে তারা গাজার ফারা ক্যাম্পে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে, একাধিক যানবাহন উড়িয়ে দিয়েছে। আর এই প্রতিরোধ ইঙ্গিত করছে যে যুদ্ধ আরও কিন্তু দীর্ঘায়িত হতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দোহা হামলা নিন্দা জানানো হলেও আমেরিকার চাপে ইসরায়েলের নাম সরিয়ে ফেলা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন 22 তারিখের ভোটে আমেরিকা আর ভেটো দিতে পারবে না, কারণ তারা শর্ত মেনে নিয়েছে। এদিকে মিশর, ইরান, কাতার, অন্যান্য আরব দেশগুলো এখনো সম্মেলন বসছে, তাদের আলোচনা হচ্ছে যদি ইসরায়েলের হামলা না থামে তবে আব্রাহাম অ্যাকর্ড বাতিল হবে, যেগুলো কিন্তু আমরা কিন্তু আগেও আলোচনা করেছি। এইসব বিষয় নিয়ে কিন্তু এখন মধ্যপ্রাচ্যে ভীষণ তুঙ্গের রাজনীতি, পলিটিক্স, কূটনৈতিক ভীষণ তুঙ্গে। একদিকে যেমন আমেরিকার চাপ, অন্যদিকে আবার একঘরে হচ্ছেন নেতানিয়াহু। কারণ বিশ্ব মঞ্চে বর্তমানে আমরা কিছুদিন আগেই খবরে কিন্তু দেখেছি, আপডেট কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দিয়েছি যে ইসরায়েল কিভাবে একঘরে হচ্ছে, ফিলিস্তিনকে কিভাবে সাপোর্ট করছে বিশ্বের নেতারা। আর আমাদের ভারতবর্ষ যেখানে 1.4 বিলিয়ন বাস করে, সেই 1.4 বিলিয়নের যে আওয়াজ, সেই আওয়াজের প্রতিনিধিরা কিন্তু ফিলিস্তিনকেই সাপোর্ট করেছেন। এটা কিন্তু একটা বড় বিষয়। আর সে জায়গা থেকেও কিছুটা পলিটিক্স কিন্তু ঘুরে যায়। আরব বিশ্বেও কিন্তু বর্তমানে এটাই মানা হচ্ছে, এবং সেখানে বিশ্লেষকরাও বলছেন যে কিছুটা চাপ প্রয়োগ করতে হবে ট্রাম্পকে। কিছুটা যদি চাপ প্রয়োগ না করা হয়, যদি অন্য সাইড না নেওয়া হয়, তাহলে কিন্তু
ট্রাম্প নিজের মন মর্জি মতো কিন্তু নীতি নির্ধারকদের কিন্তু নির্দেশ দেবেন এবং কিন্তু এভাবেই চাপ প্রয়োগ করতে থাকবে। এবার যদি আমি কথা বলি তাহলে সৌদি আরব, কাতার এসব দেশের কি করা উচিত? আমার যেটা মনে হয় বর্তমানে সৌদি আরব, কাতার এসব দেশকে একটু, বেশি না হোক, একটু অন্যদিকে যাওয়া উচিত। যেমন রাশিয়া, চীন, একটু চায়নার ঘরে যাওয়া উচিত। তাহলে পশ্চিমাদের ওপরে কিন্তু একটা বিশাল একটা চাপ কিন্তু সৃষ্টি হবে। অলরেডি দেখছি, আমরা ভারতকে দেখছি, ভারতের ফরেন পলিসি আপনারা দেখুন। আপনারা যদি নিউজ মিডিয়াতে খবর রাখেন তাহলে ভারতের ফরেন পলিসি দেখুন। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া হোক বা পশ্চিমা মিডিয়া হোক বা বিভিন্ন মিডিয়া হোক, ভারতকে কি পরিমাণে প্রশংসা করছে এবং তারা বলছে ভারতের মতো ফরেন পলিসি হওয়া দরকার। আজকে জাপানের কেসেই দেখুন না কেন, জাপানের প্রধানমন্ত্রী নিজের রেজিগনেশন দিয়ে দিল ট্রাম্পের চাপে পড়ে। মানে বুঝুন, একটা থার্ড কান্ট্রি আরেকটা দেশের চাপে পড়ে তার দেশের প্রধানমন্ত্রী রেজিগনেশন দিতে হচ্ছে, পদত্যাগ করতে হচ্ছে। মানে কতটা প্রভাব বিস্তার করলে এটা হয়। এবার সব কিছু দিয়ে বসে আছে আমেরিকাকে। একটা সময় ছিল এই জাপান বিভিন্ন দেশ, এই ওয়ার্ল্ড ওয়ার 2 এর মধ্যে এত পরিমাণে শক্তি ছিল জাপানের, সেখান থেকে আজকে দেখুন কি অবস্থা। আজকে চোখ রাঙাতে পারছে না একটা দেশকে, এই অবস্থা এখন দাঁড়িয়েছে। তো এইসব আরব দেশগুলোর কিন্তু সেই একই অবস্থা কিন্তু দাঁড়াচ্ছে। আজকে তারা যদি একটু সাইড না নেয়, ফরেন পলিসিতে যদি একটু স্বাধীন ফরেন পলিসি যদি প্লে করতে না পারে, তাহলে কিন্তু পরবর্তীতে এই একই অবস্থা হতে পারে। দেখলেন সেখানে ডেমোক্রেসি চলে এসেছে, মানে বুঝতে পারছেন তো, ডেমোক্রেসি চলে আসছে। একটা সরকারকে রাজাকে ফেলে দিয়েছে, আরব আমিরাতে রাজাকে ফেলে দিয়েছে, সেখানে ডেমোক্রেসি চলে আসে। তো বিষয় কিন্তু এখন খুবই জটিল। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। আপনারা কি মনে করেন, আপনাদের কি মতামত যে 22 তারিখের যে ভোটে ফিলিস্তিন কি সত্যি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে, নাকি আমেরিকার চাপেই আবার সবকিছুই থেমে যাবে? এটা এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।